দেখো, আমরা আগের দিন যা পড়ছিলাম ওখান থেকে বাকিটা পড়ছি। আমরা আগের দিন পড়েছিলাম বিভিন্ন বিভবযুক্ত পরিবাহীর মধ্যে আধান বণ্টন করো। সেক্ষেত্রে আমরা Q1 Q2 মান বের করেছিলাম। এখান থেকে ব্যাখ্যা করছি। দেখো, যখন দুটো পরিবাহীর মধ্যে আধান বণ্টন করছি যাদের বিভব আলাদা, তাহলে এই পরিবাহীর বিভব V1 > V2 হলে তবেই আধান বণ্টন হয়। আধান বণ্টন কতক্ষণ হয়? যতক্ষণ না দুটো পরিবাহীর বিভব সমান হচ্ছে ততক্ষণ আধান বণ্টন চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে একটা গোলক আধান ছাড়বে, বর্জন করবে, আর একটা গোলক আধান গ্রহণ করবে। ধরলাম এ পরিবাহী আধান বর্জন করছে আর বি পরিবাহী আধান কী করবে? গ্রহণ করবে। তাহলে দেখো, আমি নিচে দেখিয়েছিলাম এখানে Q1 আধান ছিল, এ পরবর্তীকালে কত আধান লাভ করেছে? স্মল Q1। এর Q2 আধান ছিল, এ পরবর্তীকালে কত আধান লাভ করলো? স্মল Q2। তাহলে এ গোলক যদি আধান বর্জন করে তার আধান কতটা বর্জন করবে? ছিল Q1, হয়েছে Q1। তাহলে এর মধ্যে বড় হচ্ছে ক্যাপিটাল Q1, মানে ক্যাপিটাল Q1টা বড় হচ্ছে স্মল Q1। আর এর ক্ষেত্রে Q2 আধান ছিল, হয়েছে Q2, মানে এ গ্রহণ করেছে। বি গোলক আধান গ্রহণ করেছে, মানে স্মল Q2টা বড় হবে, ক্যাপিটাল Q2টা ছোট হবে। আমরা প্রমাণ করব এই দুটো গোলক যে আধান গ্রহণ করেছে বা বর্জন করেছে তার পরিমাণটা সমান। তার মানে এ গোলক কর্তৃক বর্জিত আধান কত? না, এর বর্জিত আধান, এ গোলকটা কর্তৃক বর্জিত আধান, এই গোলক কর্তৃক বর্জিত আধান তাহলে কত? কি বলেছিলাম? তাহলে ক্যাপিটাল Q1টা বড়, তাহলে ক্যাপিটাল Q1 মাইনাস স্মল Q1। তাহলে এক্ষেত্রে ক্যাপিটাল Q1 কত? না, ক্যাপিটাল Q1 হচ্ছে C1 V1, আর আধান বণ্টনের পরে বিভব কত হয়েছে? V, মানে C1 V। তাহলে এখান থেকে C1 ইন্টু V1 মাইনাস V, ভির মান বসাবো। C1 ইন্টু V1 মাইনাস V কি? না, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। ওকে, তোমরা এখান থেকে আর 2 লাইন সরল করবে, আমি আর বললাম না। এরপরে বি গোলক কী করবে? আধান গ্রহণ করবে। তাহলে বি আধান গ্রহণ করবে, মানে বি কী করবে? আধান গ্রহণ করবে। তাহলে বি কর্তৃক গৃহীত আধান কত হবে? না দেখো, বি কর্তৃক গৃহীত আধান হচ্ছে এক্ষেত্রে Q2টা বড়, স্মল Q2 বড়, মাইনাস ক্যাপিটাল Q2। তাহলে এখান থেকে সমান C2V মাইনাস C2 V2 সমান C2 ইন্টু V মাইনাস V2 সমান C2 ইন্টু ভির মান বসে দাও। ভির মান কি? না, C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এখান থেকে কি মাইনাস করব? V2। এটাকে আর 2 লাইন একটু সরল করো। সরল করলে দেখবে এখানে যে মানে মান পাবে, এর যা বর্জিত আধান পাবে আর এর ক্ষেত্রে গৃহীত আধান সমান হবে। তাহলে দুটো পরিবাহী কর্তৃক গৃহীত আধান বর্জিত আধান সমান। এবার আমরা এখান থেকে আধান বণ্টনের আগে এবং আধান বণ্টনের পরে শক্তি ক্ষয়ের ক্যালকুলেশন করব। শক্তি ক্ষয়, আধান বণ্টনের আগে এবং আধান বণ্টনের পরে শক্তি ক্ষয়ের পরিমাণ কতটা শক্তি ক্ষয় হচ্ছে। দেখো, আধান বণ্টনের আগে গোলক দুটির বিভব কত? একটার বিভব V1, একটার বিভব V2। আধান বণ্টনের পরে দুটোরই বিভব হচ্ছে V। তাহলে আধান বণ্টনের আগে প্রথম গোলকের শক্তি কত? আধান বণ্টনের আগে প্রথম গোলকের শক্তি হাফ C1 V1 স্কোয়ার। দ্বিতীয় গোলকের শক্তি কত? না, হাফ C2 V2 স্কোয়ার। এটা মোট শক্তি। এখান থেকে কতটা ক্ষয় করবে? তাহলে আধান বণ্টনের পরে প্রথম গোলকের বিভবও V আর দ্বিতীয় গোলকের বিভবও V, মানে হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার। এখান থেকে হাফ যদি কমন নেই তাহলে থাকবে C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার, মাইনাস এখানেও হাফ কমন নিলাম। হাফ কমন নেওয়ার পরে থাকবে C1 প্লাস C2 ইন্টু V স্কোয়ার। এখান থেকে ভির মান বসাবে। তাহলে হাফ ইন্টু C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার, মাইনাস হাফ ইন্টু C1 প্লাস C2, ভির জায়গায় গিয়ে লিখবে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এটার হচ্ছে হোল স্কোয়ার। আমি আর বাকি সরলটা করলাম না, বাকি সরলটা তোমরা নিজেরা করবে, দিলে যে মান বেরোবে সেটাই অ্যান্সার, আর কিছু না। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরের থিওরি। পরের থিওরি হচ্ছে ধারক। ধারক কাকে বলে? ক্যাপাসিটর। কোনো একটা পরিবাহী আছে, এই পরিবাহীকে যদি কিউ আধান দাও, এই পরিবাহীর বিভব যদি ভি হয়, তাহলে এর ক্ষেত্রে ধারকত্ব সি সমান কী হয়? কিউ বাই ভি। কিন্তু এই পরিবাহীর কাছে যদি আমরা আর একটা পরিবাহী নিয়ে আসি, অন্তরিত পরিবাহী, যেটা পৃথিবীর সঙ্গে মানে আর্থিং করা আছে, পৃথিবীর সঙ্গে যুক্ত একটা ভূসংলগ্ন পরিবাহী যদি নিয়ে আসা হয়, সঙ্গে সঙ্গে এই পরিবাহীর ধারকত্ব যদি আমরা নির্ণয় করি, তাহলে এর পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পায়। এরকম
একটা ভূসংলগ্ন পরিবাহী নিয়ে এসে অপর একটা পরিবাহী ধারকত্ব বৃদ্ধি করার যে সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে ধারক। একটা পরিবাহী নিয়ে এসে, একটা ভূসংলগ্ন পরিবাহী নিয়ে এসে অন্য একটি পরিবাহী ধারকত্ব বৃদ্ধি করার প্রক্রিয়াকে বলা হচ্ছে ধারক। এটা হচ্ছে ধারকের চিহ্ন। একটা দুটো সমান্তরাল বাহু থাকবে, যেন বড় ছোট না হয়। ধারকের ক্ষেত্রে একটা বাহুকে যদি পজিটিভ আধান দাও, তাহলে অন্যটা কী হবে, নেগেটিভ আধানে আহিত হবে আবেশের ফলে। ধারকের দুটি পাতের মধ্যে একটাতে পজিটিভ আধান থাকলে অপরটাতে নেগেটিভ আধান থাকে, আবেশের ফলে সৃষ্টি হয়। কিন্তু মোট আধান কত হয়? মোট আধান প্লাস কিউ প্লাস ও মাইনাস কিউ সমান 0 হয়। চলো, বোঝা গেছে? তাহলে একটা ধারককে তুমি যদি আহিত করো, তাহলে ধারকের একটা পাতে যদি পজিটিভ আধান থাকে, অপর পাতে সমপরিমাণ নেগেটিভ আধান থাকে। এক্ষেত্রে ধারকের মোট পরিমাণ কিন্তু 0 হয়, আর ধারকের মোট আধানের পরিমাণ 0 হয়। আর ধারকের আধান বলতে আমরা যে কোনো একটি পাতের আধানকে বোঝাই। ধারকের আধান বলতে আমরা যে কোনো একটা পাতের আধানকে বোঝাই, সেটা কিউ ধরেই আমরা ক্যালকুলেশন করি। এই ধারকটাকে আমরা আদর্শ ধারক কখন বলবো? না, এই ধারকটাকে যখন আমরা চার্জ করি, তাকে চার্জ করার পর, আহিত করার পর যদি একে আমরা যদি ওই চার্জিং এরিয়া থেকে যদি সরিয়ে নেওয়া হয়, ওই উৎস থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে নিজের থেকে আধান ক্ষরণ করে না, আধান ধরে রাখে। তখন সেই ধারকটাকে বলবো আমরা আদর্শ ধারক। এই ধারককে যখন আমরা কোনো একটা উৎসের সঙ্গে যুক্ত করে চার্জ করতে থাকি, ধারকে আহিত করি, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় ধারকের চার্জিং। আর যখন আধান মাইনাস হতে থাকে, যখন ধারকের আধান বাইরে বেরিয়ে যায়, যখন আধান ক্ষয় হতে থাকে, তখন তাকে বলা হয় ধারকের ডিসচার্জিং প্রক্রিয়া। এগুলো কিছু সিম্পল জিনিস, এগুলো তোমরা মনে রাখবে। একটা ধারকের চার্জিং, একটা ধারকের ডিসচার্জিং, এটা ধারকের চিহ্ন। আর ধারক কাকে বলে? না, একটা পরিবাহীর কাছে আর একটা ভূসংলগ্ন পরিবাহী নিয়ে এসে ধারকের ধারকত্ব বৃদ্ধি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ধারক। এখন আমরা বড় কোশ্চেনে যাচ্ছি। এখনকার যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কতগুলি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব নির্ণয় করব। সমান্তরাল পাত নিয়ে গঠিত বা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। কতগুলি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, কতগুলি পাত নিয়ে সমান্তরাল পাত নিয়ে ধারক গঠিত হবে, তার ধারকত্ব নির্ণয় করব। ধরুন এটা সমান্তরাল পাত ধারক। এর ক্ষেত্রে এর এই পাতে যদি প্লাস কিউ আধান থাকে, এই পাতে মাইনাস কিউ আধান থাকবে। এটা এ পাত আর এটা বি পাত। এখানে এ পাত বি পাত, এদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে ডি। আর এই পাত্রাকে আমরা কি করলাম? এই পাত্রাকে আমরা আহিত করলাম। এই পাত্রাকে আমরা কি করলাম? এই পাত্রাকে আমরা ভূসংলগ্ন করে রাখলাম। তাহলে যেহেতু এটা কিউ আধান, এখানে মাইনাস কিউ আধান, তাহলে এ থেকে বি এর দিকে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে। এ থেকে বি এর দিকে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে। এই তড়িৎ ক্ষেত্র যে দেখাচ্ছি তীরচিহ্ন দিয়ে, এগুলো সুষম তড়িৎ ক্ষেত্র। এই যে তড়িৎ ক্ষেত্র দেখাচ্ছি, এই তড়িৎ ক্ষেত্র হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র। এর পাশে যে এর সাইডের দিকে দেখো, সাইডের দিকে ফাঁকের দিকে চলে আসছি, এক্ষেত্রে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেটা একটা অসম তড়িৎ ক্ষেত্র। এর সাইডের দিকে যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে, সেই তড়িৎ ক্ষেত্র হচ্ছে অসম তড়িৎ ক্ষেত্র। এর অভ্যন্তরে যে তড়িৎ ক্ষেত্র থাকে সুষম তড়িৎ ক্ষেত্র। তাই এই তড়িৎ ক্ষেত্র কোন দিকে ক্রিয়া করছে? তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে এ পাত থেকে বি পাতের দিকে। এখানে যে পাত ধরেছি আমরা, কিউ আধানযুক্ত পাত, এই পাতের ক্ষেত্রফল যদি আলফা হয়, তাহলে তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান হচ্ছে কিউ বাই আলফা। তাহলে কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু আলফা। তাহলে এখানে কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু আলফা। দেখো এখানে আমরা বললাম এ পাত থেকে বি পাতে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করেছে। এই তড়িৎ ক্ষেত্রের মান কত? এই তড়িৎ ক্ষেত্রের মান আমরা এখন নির্ণয় করব। দেখো আমরা আগে পড়েছি যে একটা আহিত পরিবাহীর জন্য কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, সেই ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার সময় আমরা এসআইতে করেছিলাম, আমি সিজিএসে বলছি, এটা ব্যাসার্ধ আর। তাহলে এর ক্ষেত্রে এর কিউ আধান সমান কী লিখেছিলাম? সিগমা সমান লিখেছিলাম কিউ বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে কিউ সমান সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার। তাহলে এক্ষেত্রে ক্ষেত্র প্রাবল্য কত? না, ক্ষেত্র প্রাবল্য ইকুয়ালস টু কিউ বাই সিএস পদ্ধতিতে কে আর স্কোয়ার। তাহলে যদি কিউর মান বসানো হয়, তাহলে সিগমা ইন্টু 4 পাই আর স্কোয়ার বাই কে আর স্কোয়ার। তাহলে এখানে কী হলো? আর স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকবে হচ্ছে 4 পাই সিগমা বাই কে। আমরা এসআইতে করেছিলাম সিগমা বাই এপসাইলন 0 পেয়েছিলাম। পেয়েছিলাম, কিন্তু আমরা সিজিএসে করব, যেটা হচ্ছে 4 পাই সিগমা বাই কে। তাহলে এখানে এই যে কেটা, এই কেটা হচ্ছে এর মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, এর অভ্যন্তরে যে মাধ্যম আছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান কি? না, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান 4 পাই সিগমা বাই কে। ওকে,
এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের বিরুদ্ধে আমরা বি থেকে এতে একটা একক ধনাত্মক আধান নিয়ে যাব, বি থেকে এতে একটা একক ধনাত্মক আধান নিয়ে যাব, তখন কার্য কত হবে না, তখন যে কার্য হবে সেই কার্যের পরিমাণে বিভব। তাহলে কার্যটা ভি ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু ই ইন্টু ডি। দেখো কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ, তাহলে একক ধনাত্মক আধানের ক্ষেত্রে এফ সমান ই কিউ, যার কিউর মান 1, তার জন্য এফ ইকুয়ালস টু ই। তাহলে এক্ষেত্রে ডাব্লিউ সমান কী হচ্ছে ই ইন্টু ডি, ডাব্লিউ সমান ই ইন্টু ডি। তাহলে ইর মান 4 পাই সিগমা বাই কে ইন্টু ডি, কৃতকার্য ডাব্লিউ সমান। তাহলে এক্ষেত্রে কৃতকার্য ডাব্লিউ ইকুয়ালস টু 4 পাই সিগমা ডি বাই কে, এই কৃতকার্যের পরিমাণই হচ্ছে বিভব। তাহলে এক্ষেত্রে বিভব ভি সমান কি না, বিভব ভি সমান 4 পাই সিগমা ডি বাই কে, বিভব পেয়ে গেলাম। তাহলে এখান থেকে ধারকত্ব নির্ণয় করব। তাহলে ধারকত্ব সি সমান কিউ বাই ভি। তাহলে এক্ষেত্রে কিউ বাই ভি হচ্ছে 4 পাই সিগমা ডি বাই কে। তাহলে উল্টে দিলে কিউ কে বাই 4 পাই সিগমা ডি। কিউ সমান কি জানি আমরা, কিউ সমান সিগমা আলফা জানি, কিউ সমান সিগমা আলফা, সেটা বসাবো। তাহলে কিউ সমান সিগমা আলফা ইন্টু ডি নয় কে বাই 4 পাই সিগমা ডি। সিগমা কাটলো, তাহলে থাকলো কে আলফা বাই 4 পাই ডি। ধারকত্ব সি ইকুয়ালস টু কে আলফা বাই 4 পাই ডি। তাহলে সিজিএস পদ্ধতিতে কোনো আহিত পরিবাহীর সিজিএস পদ্ধতিতে এই সমান্তরাল পাতধারকের ধারকত্ব হচ্ছে সি ইকুয়ালস টু কে আলফা বাই 4 পাই ডি। এসআইতে কী হবে তাহলে না, এসআইতে আমরা কের জায়গায় কী লিখব, 4 পাই এপসাইলন 0। তাহলে এখানে লিখে দাও, লিখলে সি সমান কী পাচ্ছি, কের জায়গায় 4 পাই এপসাইলন 0 পাচ্ছি, ইন্টু আলফা থাকছে, ইন্টু 4 পাই ডি, 4 পাই ক্যান্সেল। তাহলে সি ইকুয়ালস টু এপসাইলন 0 আলফা বাই ডি থাকলো। তাহলে এসআই পদ্ধতির ধারকত্ব কী থাকছে, সি ইকুয়ালস টু এপসাইলন 0 আলফা বাই ডি। এখন দেখো এখানে যেই ধারকটা আছে, এই ধারকের কটা পাত আছে, দুটো পাত। এই দুটো পাত নিয়ে কিন্তু একটা ধারক গঠিত হয়েছে। যদি এর নিচে আরও একটা পাত থাকতো তাহলে কটা ধারক হতো, দুটো ধারক। কিন্তু কটা পাত ছিল, 3টে পাত। তাহলে এখানে 3টা পাত মিলে দুটো ধারক, দুটো পাত মিলে একটা ধারক। তাহলে এন সংখ্যক পাত নিয়ে কতগুলো ধারক হবে, n-1। তাহলে তাদের ক্ষেত্রে ধারকত্ব কত হবে না, n সংখ্যক পাত নিয়ে গঠিত n সংখ্যক ধারকের ধারকত্ব সি ইকুয়ালস টু এসআই পদ্ধতিতে তাহলে n-1 ইন্টু এপসাইলন 0 আলফা বাই ডি, আর সিজিএস পদ্ধতিতে n-1 ইন্টু কে আলফা বাই 4 পাই ডি। সি ইকুয়ালস টু n-1 ইন্টু এপসাইলন 0 আলফা বাই ডি, আর এক্ষেত্রে n-1 ইন্টু কে আলফা বাই 4 পাই ডি। ঠিক আছে, এখান থেকে অঙ্ক পড়ে, এই থিওরিটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা ক্যালকুলেশন করবে। এক্ষেত্রে যে ধারকত্ব নির্ণয় করলাম, এখানে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক ছিল, পরাবৈদ্যুতিক মাধ্যম একটা ছিল কে। কিন্তু এর ক্ষেত্রে যদি অনেকগুলো পরাবৈদ্যুতিক মাধ্যম থাকতো তখন কি করতে, তারই ক্যালকুলেশন করছি। মিশ্র পরাবিদ্যুৎযুক্ত কতগুলি সমান্তরাল পাতধারকের ধারকত্ব, মিশ্র পরাবৈদ্যুতিক ধ্রুবকযুক্ত কতগুলি সমান্তরাল পাতধারকের ধারকত্ব। দেখো এখানে একটা পাত আছে, এখানে এটা সমান্তরাল পাত, এর মাঝখানে দুটো মাধ্যম আছে, এটা এ পাত, এটা বি পাত, এখানে প্লাস কিউ আধান আছে, এখানে মাইনাস কিউ আধান আছে, এদের মধ্যে ব্যবধান ডি। এর মধ্যে K1 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা মাধ্যম, এখানে K2 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা মাধ্যম। এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1, এর তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E2। এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে x, আর এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে d মাইনাস এক্স। তাহলে এখানেও একই রকম ক্ষেত্র প্রাবল্য সিগমা সমান আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান কিউ বাই আলফা, আলফাটা পাতের ক্ষেত্রফল, তাহলে কিউ সমান সিগমা ইন্টু আলফা। তাহলে এখানেও এ পাত থেকে বি পাতে একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করবে। তাহলে আমরা বি থেকে এতে আধান নিয়ে যাব, তার ক্ষেত্রে আমরা বিভব নির্ণয় করব। কিন্তু এখন দেখো এখানে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 এবং E2 ক্রিয়া করছে, এর মান কত, তাহলে আগের মতোই E1 ইকুয়ালস টু 4 পাই সিগমা বাই K1,
দ্বিতীয় ক্ষেত্রে E2 ইকুয়ালস টু 4 পাই সিগমা বাই K2। তাহলে মোট বিভব কত? এখানে আমি কৃতকার্য না করে ডাইরেক্ট বিভব বলে দিচ্ছি। মোট বিভব ভি ইকুয়ালস টু দুটোর জন্য, দুটো পাতের জন্য V1 বাই V1 প্লাস V2। তাহলে এক্ষেত্রে V1 এর মান কত? তাহলে E1 ইন্টু এর ব্যবধান, E1 এর ব্যবধান কত? এক্স। E2 যে ক্ষেত্রফল বললো তার ব্যবধান কত? ডি মাইনাস এক্স। তাহলে E1 ইন্টু এক্স প্লাস এর ক্ষেত্রে কি থাকবে? এর ক্ষেত্রে E2 ইন্টু ডি মাইনাস এক্স। তাহলে এখানে E1 এর মান বসে দাও। E1 এর মান হচ্ছে 4 পাই সিগমা বাই K1 ইন্টু এক্স প্লাস এর ক্ষেত্রে 4 পাই সিগমা বাই K2 ইন্টু ডি মাইনাস এক্স। 4 পাই সিগমা কমন যাবে, 4 পাই সিগমা কমন নিলে থাকবে এক্স বাই K1 প্লাস ডি মাইনাস এক্স বাই K2। তাহলে ধারকত্ব সি সমান কিউ বাই ভি। কিউ হচ্ছে সিগমা আলফা আর ভির মান লিখছি 4 পাই সিগমা ইন্টু এক্স বাই K1 প্লাস ডি মাইনাস এক্স বাই K2। সিগমা সিগমা কেটে গেল, তাহলে থাকবে আলফা বাই 4 পাই ইন্টু এক্স বাই K1 প্লাস ডি মাইনাস এক্স বাই K2। এটা ধারকত্ব সি সমান। ঠিক আছে, সিরিয়াস পদ্ধতি নির্ণয় করলাম। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পরে 2 নম্বরের কোশ্চেন বলছি, ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ধারকের ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটাও 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? আমরা সি সমান কি জানি? না, সি সমান জানি আমরা কে আলফা বাই 4 পাই ডি। সি সমান জানি কে আলফা বাই 4 পাই ডি। তাহলে এখানে কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে উপাদান, আলফাটা হচ্ছে ক্ষেত্রফল আর ডি হচ্ছে পাত দুটির মধ্যবর্তী ব্যবধান। 1 নম্বর পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। ধারকের ধারকত্ব পাতের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে পাতের ক্ষেত্রফলের সঙ্গে কিভাবে সম্পর্কিত? না, সি প্রপোর্শনাল টু আলফা। তাহলে পাতের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। ধারকের ধারকত্ব পাতের ক্ষেত্রফলের সঙ্গে সমানুপাতিক। 2 নম্বর পাতদ্বয়ের মধ্যবর্তী ব্যবধান, পাতদ্বয়ের ব্যবধান ডি এর উপর ডিপেন্ড করবে। এক্ষেত্রে সি প্রপোর্শনাল টু 1 বাই ডি, মানে পাত দুটির ব্যবধান যত বেশি হবে ধারকত্ব তত কম হবে। ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গে দূরত্বের ব্যস্তানুপাতিক। পাতদ্বয়ের মধ্যবর্তী উপাদান, পাতদ্বয়ের মধ্যবর্তী উপাদান, পাতদ্বয়ের মধ্যবর্তী উপাদান। তাহলে উপাদান মানে এখানে কে? মানে সি ভ্যারিজাজ কে, মানে পরাবৈদ্যুতিক ধ্রুবকের উপরে ডিপেন্ড করবে তার মানে ধারকত্ব কত হচ্ছে। পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর সঙ্গে সমানুপাতিক। পরাবৈদ্যুতিক ধ্রুবক পরিবর্তন হলে ধারকের ধারকত্ব পরিবর্তন হয়। ধারকের এই পর্যন্ত পড়া হয়েছে, এরপরে আরও কিছু অংশ বাকি আছে যেটা পরের ক্লাসে হবে।